Hi everyone, it's Orgo. Welcome to the realm of literature. আজকে আমরা শুরু করব উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা একটা মাস্টারপিস কবিতা, যেটা হলো কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। এই কবিতাটা আমাদের ক্লাস 11-এর ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ভীষণ গুরুত্বপূর্ণ একটা কবিতা। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি 1770 সালে ইংল্যান্ডে ককারমাউথ কাম্বারল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি মারা গেছিলেন 1850 সালে। এখানে তার ন্যাশনালিটি হচ্ছে ইংলিশ। এখানে ইংলিশ মানে কিন্তু কোনো সাবজেক্ট নয়। যেমন ভারতের অধিবাসীদের বলা হয় ভারতীয় বা ইন্ডিয়ান, ঠিক তেমনি ইংল্যান্ডের অধিবাসীদের কিন্তু ইংলিশ বলে। ঠিক আছে, চলে আসি লিটারেরি আইডেন্টিটিতে। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েট অফ রোম্যান্টিক এজ। রোম্যান্টিক মানে কিন্তু ওই সিনেমার জগতের রোম্যান্টিসিজম নয়। রোম্যান্টিক মানে কিন্তু ইমাজিনেশন মানে কল্পনা প্রবণতা। যার যত বেশি কল্পনা প্রবণতা থাকবে সে তত বেশি রোম্যান্টিক। এটাই ইংলিশ লিটারেচার। এরকম আরও অনেক রোম্যান্টিক পোয়েট ছিলেন, যেমন এস.টি. কোলরিজ, জন কিটস এবং আরও অনেকে ছিলেন। তাকে আমরা পোয়েট অফ নেচার বা প্রিস্ট অফ নেচার হিসেবে চিনি। দ্যাট হি ইজ নোন অ্যাজ দ্য পোয়েট অফ নেচার। He believed that the nature is the best teacher of mankind. মানে তিনি বিশ্বাস করতেন যে একটা মানুষের জীবনের সবথেকে ভালো শিক্ষক হলো আমাদের প্রকৃতি। His poetry celebrates nature, imagination, emotion and common life. আমরা যখনই তার কবিতা পড়ব তখন কিন্তু তার কবিতায় আমরা একটা জিনিস অবশ্যই খেয়াল করব, সেটা হলো তিনি সবসময় প্রকৃতির বিষয়ে লিখতেন। তার কবিতায় আমরা সবসময় গ্রাম্য জীবন বা রাস্টিক লাইফ এর একটা জিনিস কিন্তু খুঁজে পাই। এটা তার কবিতার বিশেষত্ব। নেক্সট উইল নো অ্যাবাউট হিজ মেজর ওয়ার্কস। তার গুরুত্বপূর্ণ লেখাগুলো কী কী ছিল। ফার্স্ট অফ অল আমরা যেটা পড়ছি, কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং এই কবিতার নাম শুনলেই তার চিত্রটাই সর্বপ্রথম সামনে আসে। তাছাড়া অন্যান্য লেখাগুলোর মধ্যে কি ড্যাফোডিলস, দ্য সলিটারি রিপার, ওড, ইন্টিমেশন অফ ইমর্টালিটি। এই ওড নিয়ে কিন্তু অনেকের অনেক কনফিউশন হয়। যেমন এই ওড দেখলে অনেকে মনে করতে পারে যে এটা জন কিটসের লেখা। না, এটা কিন্তু জন কিটসের লেখা নয়। এই ওড উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। তাছাড়া আর একটা গুরুত্বপূর্ণ লেখা আছে, সেটা হচ্ছে টিনটন অ্যাবে, যেটা তোমরা হায়ার এডুকেশনে যখন ইংলিশ অনার্স নিয়ে পড়বে তখন তোমরা এর সঙ্গে পরিচিত হবে। এবার চলে আসি অ্যাবাউট দ্য পোয়েম। এই কবিতার সম্পর্কে কিছু বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আমাদের জেনে রাখা দরকার, সেটা হলো কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ এই কবিতাটা পাবলিশ হয়েছিল 1802 সালে সেপ্টেম্বরের 3rd এই ডেটে। এটা কিন্তু একটা পেট্রার্কান সনেট। সনেট মানে আমরা কি জানি? সনেট মানে চতুর্দশপদী কবিতা, বাংলায় যদি বলি। চতুর্দশ মানে 14টা লাইন বিশিষ্ট কবিতা। আর এরকম চতুর্দশপদী কবিতা যে সনেট, এরও অনেক টাইপস আছে। যেমন এটা হচ্ছে পেট্রার্কান সনেট। এরকম আরেকটা গুরুত্বপূর্ণ সনেট টাইপস হলো শেক্সপিয়ারের লেখা শেক্সপিরিয়ান সনেট। সেখানে তুমি যখনই দেখতে পাবে যে শেক্সপিয়ারের লেখা যেমন সনেট 73, এটা তুমি যদি দেখো তুমি পাবে শেষে দুটো কাপলেট থাকে। কাপলেট মানে দুটো এক্সট্রা লাইন, যেটা দিয়ে কবিতা শেষ করা হচ্ছে। ঠিক আছে, তো এই যে আমাদের ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এটা কিন্তু একটা পেট্রার্কান সনেটের এক্সাম্পল, এটা মনে রাখবে। The poem describes the beauty of London in the early morning. এই কবিতা কি বর্ণনা করছে? যে লন্ডনের যে সৌন্দর্য তা কখন আর্লি মর্নিং মানে একদম ভোরবেলা, সেটা ব্যাখ্যা করছে। It expresses the poet's deep admiration for the peaceful and majestic city. এখানে ম্যাজেস্টিক সিটি বলতে কাকে বোঝানো হয়েছে? ম্যাজেস্টিক সিটি হলো অ্যাকচুয়ালি লন্ডন শহর। যেহেতু লন্ডনে রাজা রানীর প্রথা চলে, সেই জন্য ওটাকে ম্যাজেস্টিক সিটি হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। ঠিক আছে, এখন ডিপ অ্যাডমিরেশন বলতে, অ্যাডমিরেশন মানে অ্যাপ্রিসিয়েশন। এই অ্যাপ্রিসিয়েশন মানে কোনো কিছু প্রশংসা করা। তো এখানে অ্যাডমিরেশন ফর পিসফুল। ঠিক আছে, তাহলে পিসফুল বলতে কি? পিস মানে শান্তি। তার মানে এই যে ভোরবেলায় যে দৃশ্যটা দেখছেন কবি, সেই দৃশ্য দেখে উনি মুগ্ধ হয়ে যাচ্ছেন, সেই শান্তিকে তিনি অ্যাপ্রিসিয়েট করছেন বা প্রশংসা করছেন। The poem highlights the harmony between nature and the city. হারমোনি মানে মেলবন্ধন। তিনি কখনো আগে লন্ডনে এরকম রূপ দেখেননি।
যে প্রকৃতির এত শান্ত রূপও থাকতে পারে লন্ডনের মতো জায়গায়। সেটাই বলছে যে এখানে উনি প্রকৃতি এবং মানুষের মধ্যে একটা মেলবন্ধন খুঁজে পেয়েছেন, যেটা আমরা কবিতায় পরে জানতে পারবো যখন আমরা এক্সপ্লেইন করবো লাইন বাই লাইন। চলো এবার শুরু করি আমাদের কবিতার লাইন বাই লাইন এক্সপ্লেনেশন। ফার্স্ট লাইনে বলছেন কবি, দ্য পোয়েট অ্যাডমায়ার্স দ্য এক্সট্রাঅর্ডিনারি বিউটি অফ লন্ডন ইন দ্য আর্লি মর্নিং। আগে যে কথাটা বললাম যে লন্ডনে এইরকম ভোরবেলায় শান্ত রূপ কখনো দেখেননি, সেই জন্যে তিনি মুগ্ধ হয়ে এই দৃশ্যটার প্রশংসা করছেন। হি সেজ দ্যাট নাথিং অন আর্থ ইজ মোর বিউটিফুল দ্যান দিস সিন। তিনি বলছেন যে এই যে দৃশ্য বা সিনটা, এর থেকে সুন্দর পৃথিবীতে আর কিছু থাকতেই পারে না। একটু ভেবে দেখো তো, পৃথিবীতে কি এর থেকে বেশি সুন্দর কিছু থাকতে পারে না? অবশ্যই পারে, কিন্তু সেই মুহূর্তে তার মনে হচ্ছে তার থেকে বেশি সুন্দর কিছু নেই। তার মানে তিনি বাড়িয়ে চড়িয়ে বলছেন, এবং এখানে একটা লিটারারি ডিভাইস এখানে কিন্তু আমরা ইউজ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এক্সাজারেশন, মানে বাড়িয়ে চড়িয়ে বলা। এ পার্সন হু ইগনোরস সাচ বিউটি ইজ স্পিরিচুয়ালি ইনসেন্সিটিভ অর ডাল অফ সোল। তিনি বলছেন এই দৃশ্যটাকে যে ইগনোর করে চলে যাবে সে প্রচণ্ড রুক্ষ শুষ্ক, তার মধ্যে কোমলতা নেই, তার আত্মা বা সোল ভীষণ ডাল। দ্য সিটি ওয়ার্স দ্য বিউটি অফ দ্য মর্নিং লাইক এ বিউটিফুল গার্মেন্ট। এই দৃশ্যটা দেখে তার এমন মনে হচ্ছে যে সকালের সৌন্দর্য যেমন একটা সবাই পোশাক পরে, ঠিক সেই রকম এই সকালের সৌন্দর্যের পোশাকটা যেন লন্ডন পড়েছে। এই সৌন্দর্যকে পোশাকের সঙ্গে তুলনা করা হয়েছে, লাইক এ বিউটিফুল গার্মেন্ট। এখানে কিন্তু সিমিলি ইউজ করা হয়েছে, লাইক। দ্য মর্নিং ইজ কাম, সাইলেন্ট অ্যান্ড পিসফুল। সকালটা কেমন? কাম মানে শান্ত, সাইলেন্ট নীরব, পিসফুল মানে খুবই মনোমোহক বা শান্তিপূর্ণ। দ্য বিল্ডিংস, শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস আর ক্লিয়ারলি ভিজিবল। এবং এতটা চকচকে চারিদিক দেখাচ্ছে, এতটা ক্লিয়ার যে মানুষের তৈরি করা বিভিন্ন কৃত্রিম জিনিস, যেমন বিল্ডিং, শিপ মানে জাহাজ, টাওয়ার, ডোম, থিয়েটার, মন্দির, এগুলো একদম স্পষ্ট দেখাচ্ছে। এই দৃশ্য কবি আগে কখনোই দেখেননি। এভরিথিং লুকস ব্রাইট অ্যান্ড ফ্রেশ আন্ডার দ্য ওপেন সিটি। সব কিছু একদম উজ্জ্বল এবং নতুন মনে হচ্ছে এই খোলা আকাশের নিচে। দ্য পোয়েট প্রেজেন্টস লন্ডন অ্যাজ বিইং ইন পারফেক্ট হারমোনি উইথ নেচার। এবং এই দৃশ্য দেখেই কবি শেষমেশ বুঝতে পেরেছেন যে এটাই তো আসল সৌন্দর্য। এবং এই সৌন্দর্যটা কেন বলছেন? কারণ তিনি ডাইরেক্টলি বুঝতে পারছেন যে লন্ডন এখন তার প্রাকৃতিক রূপে ফিরে এসছে। তাহলে কি লন্ডন অন্য সময় অপ্রাকৃতিক হয়ে যায়? হ্যাঁ, কেন অপ্রাকৃতিক হয়ে যায়? কারণ কবির এই মুগ্ধতার কারণই হলো তিনি যখন লিখছেন কবিতাটা তখন কিন্তু ইংল্যান্ডে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলছে, মানে শিল্প বিপ্লব চলছে। আর শিল্প বিপ্লব চললে কি হয়? চারিদিকে কলকারখানার ধোঁয়ায় ভরে যায়, সব কিছু স্পষ্ট থাকে না। সেই জন্যে সকালবেলা যখন সমস্ত কলকারখানা বন্ধ রয়েছে, বাতাস একদম মুক্ত রয়েছে, সেই চারিদিকটা একদম চকচকে আর উজ্জ্বল দেখাচ্ছে। এই জন্যে কবি শেষমেশ এই দৃশ্য দেখে কবিতা লিখতে বাধ্য হলেন। The poet says that even the sun has never shone more beautifully on any valley, rock or hill than it shines on London this morning. তিনি বলছেন যে তিনি আগেও সূর্য ওঠা দেখেছেন লন্ডনে, কিন্তু যেদিন তিনি কবিতাটা লিখছেন সেই দিনের সূর্যটা আরও বেশি উজ্জ্বল, আরও বেশি সুন্দরভাবে যেন তার কিরণ সমস্ত উপত্যকা, রক মানে পাহাড় বা পর্বত, এদের উপর যেন ছড়িয়ে দিচ্ছে। He has never seen or experienced such deep peace and calm before. তিনি এর আগে কখনো এরকম দৃশ্য না তো তিনি উপভোগ করেছেন, না তো তিনি দেখেছেন। The river Thames flows gently and naturally in the quiet morning. লন্ডনের প্রধান নদী হলো টেমস নদী। সেই নদী যেন আরও স্মুথ, আরও শান্ত এবং প্রাকৃতিকভাবে যেন বয়ে যাচ্ছে। The houses appears to be asleep because the city is completely silent. এই সকালে সব কিছু এতটা শান্ত রয়েছে যেন দৃশ্যটা দেখে মনে হচ্ছে লন্ডনের প্রত্যেকটা বাড়ি
ঘুমোচ্ছে। আচ্ছা, বাড়ি কি কখনো নিজের থেকে ঘুমোতে পারে? নিশ্চয়ই নয়। তার মানে কোনো জড় বস্তুকে মানুষের অ্যাট্রিবিউটস বা মনুষ্যত্ব প্রদান করা হচ্ছে। এই যে কোনো জড় বস্তুকে জীবন প্রদান করা, এইটাকে বলে পার্সনিফিকেশন। সুতরাং এই লাইনে কিন্তু আমরা পার্সনিফিকেশন এই লিটারেরি ডিভাইসটা ইউজ হতে দেখলাম। দ্য বিজি সিটি অফ লন্ডন সিমস মোশনলেস বিফোর দ্য ডেজ অ্যাক্টিভিটি বিগিন। সমস্ত দিনের ব্যস্ততা শুরু হওয়ার আগে শান্ত আর নীরবতা যে এতটা প্রগাঢ় হতে পারে, তিনি আগে কখনো এটা দেখেননি। By calling London that mighty heart, the poet compares the city to a living being whose heart is resting peacefully. ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা ইউরোপে, স্পেশালি লন্ডনে শুরু হয়েছিল এবং সেটা সমস্ত বিশ্বের ইকোনমিকে কিন্তু কন্ট্রোল করত। আর তাছাড়া তার ন্যাশনালিটি ছিল ইংলিশ। সেই জন্যে তিনি কি বলতে চাইছে যে সেই লন্ডন শহরটাকে তিনি একটা মাইটি হার্ট, মাইটি মানে শক্তিশালী আর হার্ট মানে হৃদয়, লন্ডনটাকে উনি বলছেন দ্য মাইটি হার্ট, যেন একটা দৈত্য শক্তিশালী হৃদয়, এরকম কিছু তুলনা করছেন, যার হার্ট সুন্দর শান্তিতে রেস্ট নিচ্ছে। দ্য পোয়েট এক্সপ্রেসেস হিজ ডিপ অ্যাডমিরেশন ফর দ্য কাম, ম্যাজেস্টিক অ্যান্ড ব্রেথ টেকিং বিউটি অফ লন্ডন অ্যাট ডন। তিনি লন্ডনে যে শান্ত, ম্যাজেস্টিক এবং নিঃশ্বাস নিতে ভুলে যাওয়া এমন সৌন্দর্য যে ভোরবেলা উষাকালে দেখছেন, সেটার প্রতি নিজের তীব্র প্রশংসা তিনি এই কবিতার মধ্য দিয়ে কিন্তু করছেন। দ্য পোয়েট এন্ডস বাই শোয়িং দ্য পারফেক্ট হারমোনি বিটুইন নেচার অ্যান্ড দ্য সিটি ইন দ্য আর্লি মর্নিং। যেটা আগে বলেছি যে তিনি প্রকৃতির এই যে রূপ, যেটা লন্ডনে এতটা প্রাকৃতিক হতে পারে, তিনি কখনো দেখেননি। আর আমরা জানি, আগেই বলেছি, তিনি একজন রোম্যান্টিক পোয়েট যিনি নেচারের সঙ্গে কানেক্টেড। সেই জন্যে কিন্তু উনি এই কবিতাটা লিখতে উদ্ভূত বা অনুপ্রাণিত হয়েছেন। সো ইন কনক্লুশন, মানে উপসংহারে আমরা কি বলতে পারি? দ্য পোয়েম সেলিব্রেটস দ্য এক্সট্রাঅর্ডিনারি বিউটি অফ লন্ডন অ্যাট ডন। মানে সকালবেলায় লন্ডনের এই সৌন্দর্য এতটা এক্সট্রাঅর্ডিনারি, সেটাকে তিনি সেলিব্রেট করছেন। ইট হাইলাইটস দ্য পারফেক্ট হারমোনি বিটুইন নেচার অ্যান্ড দ্য সিটি। এটাই কিন্তু এই কবিতার মূল কথা, যে তিনি নেচার মানে প্রকৃতি এবং দ্য সিটি মানে শহর, এই দুটোর মধ্যে একটা সুন্দর মেলবন্ধন খুঁজে পেয়েছেন। দ্য পোয়েট প্রেজেন্টস লন্ডন অ্যাজ পিসফুল, কাম, ম্যাজেস্টিক। তিনি লন্ডনকে একটা শান্ত, সুন্দর, বিশাল শহর হিসাবে তিনি প্রেজেন্ট করছেন। The poem reminds us that the beauty can be found even in a busy city. তিনি আমাদের বারবার মনে করিয়ে দিচ্ছেন যে একটা ব্যস্তময় বা ব্যস্তমুখর শহরের মধ্যেও কিন্তু শান্তি এবং সৌন্দর্য থাকতে পারে। ওই যেটা বললাম, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। ইট টিচেস আস টু অ্যাপ্রিসিয়েট দ্য বিউটি অফ দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস। তার মানে তিনি আমাদের কি শেখাচ্ছেন? যে আমাদের চারিপাশে বর্তমান মুহূর্ত, প্রেজেন্ট মোমেন্টে যে সৌন্দর্য রয়েছে, সেটাকেই তিনি উপভোগ করতে বলছেন। আলাদা করে সুন্দর এর খোঁজে যাওয়ার কোনো মানে নেই। ওকে, তাহলে আমরা আজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ এই কবিতাটা কিন্তু সম্পূর্ণ বুঝলাম। নেক্সট পার্টে কি থাকবে? নেক্সট পার্টে আমরা ডিসকাস করব এই পোয়েমের ইম্পর্টেন্ট থিমস, সেন্ট্রাল আইডিয়া, কী কী লিটারেরি ডিভাইসেস ইউজ হয়েছে, কবিতা মানে সিম্বলিজম অ্যান্ড ইমেজারি কী কী ইউজ হয়েছে, এমসিকিউ এর জন্য ইম্পর্ট্যান্ট লাইন কোনগুলো, এগুলো যেগুলো আমাদের কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনে ক্লাস 11-এর 2026-এর এক্সামের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। সো স্টে টিউনড ফর পার্ট 2। তাহলে আজকে এক্সপ্লেনেশন যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং সামনেই পরীক্ষা আসছে, সো সেরকমভাবে নিজেরাও পড়বে এবং সবাইকেও পড়ার সুযোগ করে দেবে। তাই প্রচুর শেয়ার করো বন্ধুদের মধ্যে।